যুগের ধর্ম এই, পীড়ন করলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। আজকে যদি আপনি কার সাথে অন্যায় ব্যবহার করে থাকেন, তাহলে কালকেও আপনার সাথে ঠিক একই ঘটনা ঘটবে। এটার জন্য আপনাকে প্রস্তুত থাকতেই হবে। আপনি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করেন, তাহলে সে হত্যাকাণ্ডের শিকার আপনাকেও হতে হবে। আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করলে একই ঘটনা আপনার ক্ষেত্রেও ঘটবে। এটাকে বলে রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতির প্রতিশোধ। সম্প্রতি ডাকসুর সম্পাদক মোসাদ্দেকের উপর ঘটে যাওয়া মব সন্ত্রাসকে অনেকে এরকম আখ্যা দিচ্ছেন যে যাদের দ্বারাই মব সৃষ্টি হয়েছে তারাই সে মবের শিকার হচ্ছে। আসলে এর নেপথ্যের কারণটা কি, আর এটা কতটা সত্য, তা নিয়ে আজকে আলোচনা করব। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে একের পর এক মব সৃষ্টি হচ্ছিল। 1.5 বছর ইউনিট সরকারের আমলে শত শত মব হয়েছে এই বাংলাদেশে। পীরের দরগা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এই মব সন্ত্রাসের শিকার হয়েছে। স্কুলের শিক্ষক বা উপাচার্যের পদত্যাগ থেকে শুরু করে আদালত প্রাঙ্গণে আসামিদের উপর হামলা, কোথাও কোথাও মানুষকে পুড়িয়ে মারা, মানুষের বাড়িঘর পুরানো, এরকম অসংখ্য ঘটনার অবতারণা হয়েছে এই 1.5 বছরে। আসলে মব জাস্টিসটা কি, আমরা এ নিয়ে একটু আলোচনা করি। মব মানে হচ্ছে উচ্ছৃঙ্খল জনতা বা উত্তাল জনতা, আর জাস্টিস মানে হচ্ছে বিচার। তাহলে মব জাস্টিস কি? কোনো উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক নিজের হাতে বিচার করা। আর এই মব জাস্টিসে কাউকে হত্যা করলে তাকে বলা হয় লিঞ্চিং। লিঞ্চিং শব্দের অর্থটা কি? লিঞ্চিং শব্দের অর্থটা হচ্ছে বিচার বহির্ভূত হত্যা। অর্থাৎ আপনি যদি কাউকে এভাবে হত্যা করেন তাহলে তার কোনো বিচার হবে না। আসলে এই যে মব জাস্টিস, এই শব্দটার সাথে আমরা অধিক পরিচিত হই 2024 সালের 5ই আগস্টের পর থেকে। আসলে কি মবটা 2024 সালের 5ই আগস্ট থেকে হয়েছে, নাকি এর আগেও আমাদের এই বাংলাদেশে মব সৃষ্টি হয়েছে? এই বিষয়টা জানতে গেলে আমাদেরকে আরও পিছনে ফিরে যেতে হবে। 2011 সাল ঢাকার আমিনবাজারে মব সৃষ্টি করে হত্যা করা হয় 6 জন ছাত্রকে। এই হত্যার পেছনের কারণটা কি? তাদেরকে ডাকাত সন্দেহে হত্যা করা হয়েছিল। 6 বন্ধু আমিনবাজারে বেড়াতে গেলেন, ডাকাত সন্দেহে তাদেরকে হত্যা করা হয়। তাদের শত অনুনয় বিনয় কেউ শুনেনি, কারো কর্ণকুহরে পৌঁছায়নি। অতি সহজেই শুধুমাত্র ডাকাত সন্দেহে 6টা মানুষকে হত্যা করা হয় এই মব কাণ্ড ঘটিয়ে। এরপর 2019 সালের বাড্ডায় তসলিমা বেগম রেনু নামের এক মহিলাকে ছেলে ধরা সন্দেহ করে তাকে হত্যা করা হয়। প্রকৃতপক্ষে সেই মহিলা ছিল একজন বুদ্ধি প্রতিবন্ধী। এভাবে 2011 থেকে 18 সাল পর্যন্ত 7 বছরে মব সৃষ্টি করে 800 মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। 2024 সালের 5ই আগস্টের পরে সেপ্টেম্বর মাসে আবদুল্লাহ আল মাসুদ নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয় এই মব সৃষ্টি করে। শুধুমাত্র 2024 সালেই 32 জন মানুষকে হত্যা করা হয় এই মব সৃষ্টির মাধ্যমে। কখনো গণপিটুনি দিয়ে, কখনো বা পুড়িয়ে হত্যা করা হয়েছে। তাহলে বলাই যায় এই মবটা বর্তমানের সৃষ্টি নয়, এই মবটা অনেক আগে থেকেই হয়েছে। তবে 2024 সালের 5ই আগস্টের পর যেন বাংলাদেশ একটি মব রাজ্যে পরিণত হয়েছিল। কাউকে পছন্দ না হলেই তার উপরে মব করা হতো। ব্যক্তিগত রেশারেশি থেকেও অনেক মব সৃষ্টি করা হয়েছে। এ সময় তৌহিদে জনতা নামের ব্যানার থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পীরের দরগাসমূহে হামলা করে অসংখ্য দরগা ভাঙা হয়েছে, অসংখ্য মাজার ধ্বংস করা হয়েছে। বলা হয়েছে এখানে অনৈতিক কর্মকাণ্ড হয়, এখানে শরিয়া বিরোধী কর্মকাণ্ড হয়। কিন্তু একটি দেশে যে সাংবিধানিক আইন আছে, জনতা যখন আইন হাতে তুলে নেয় তখন আর সেই দেশে আইন বলতে কোনো কিছু থাকে না। রাষ্ট্রের সংবিধান তখন নস্যাৎ হয়ে যায়, রাষ্ট্র কাঠামো তখন দুর্বল হয়ে যায়। একটা মানুষ অন্যায় কর্মকাণ্ড করতে পারে, একটি মানুষ শরিয়া বিরোধী কাজ করতে পারে, কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক তাদেরকে বিচারের আওতায় আনা অবশ্যই উচিত ছিল। 2024 সালের পর থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকেরা মবের শিকার হয়ে তার স্কুল কলেজ ছাড়তে বাধ্য হয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ভার্সিটির প্রধানগণ অর্থাৎ উপাচার্যগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ এভাবেই মব কালচারের শিকার হয়ে তারা চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। আমরা 2024 সালের পরে দেখেছি শিক্ষার্থীরা জোরপূর্বক অসংখ্য শিক্ষককে চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করাতে বাধ্য হয়েছে। সেই থেকেই মব শব্দটা বাংলাদেশে বেশি প্রচলিত। এই মব সন্ত্রাস থেকে কেই যেন রেহাই পাচ্ছিল না। সাধারণ মানুষ থেকে মুক্তিযোদ্ধা পর্যন্ত এই মবের শিকার হয়েছে। 2025 সালে এসে আমরা দেখেছি অনেক মুক্তিযোদ্ধা
তারা মবের শিকার হয়েছে। বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে যাদের উপর এই মবের দায় চাপানো হয়েছে, অনেকেই বলছে এখন তারাও ঠিক মবের শিকার হচ্ছে। এই যে মব কালচার, এই মব কালচারটা তাহলে দূর হবে কবে? একটা মব কালচার তখনই শুরু হয় যখন একটি রাষ্ট্রের অবকাঠামো দুর্বল হয়ে পড়ে, একটি দেশের প্রশাসনিক কাঠামো যখন দুর্বল হয়ে পড়ে। একটা দেশে যখন আইনের শাসন প্রতিষ্ঠা হয় তখন মব কেন সামান্য অন্যায় করতেও অনেক ভয় পায়। এই মব কালচার থেকে যদি আমরা বের হতে চাই তাহলে এই দেশের প্রশাসনিক কাঠামো অনেক শক্ত করতে হবে, আইনের সুষ্ঠু প্রয়োগ থাকতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে। একজন অন্যায়কারী সে যে দলেরই হোক তার শক্ত বিচার হলে তবেই সেই দেশ থেকে অন্যায় বিদায় নেয়, সেই দেশ থেকে মব চিরতরে বিদায় নেয়। আজকে যদি আপনি মব করেন তাহলে কালকে যে আপনি মবের শিকার হবেন না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কাজেই এই মব কালচার এই দেশ থেকে চিরতরে বিদায় করার জন্য আইনের সুশাসন দরকার। বর্তমান সরকার সেই সুশাসনের দিকে খেয়াল রাখবেন বলে দেশের জনগণ প্রত্যাশা করে। কাজেই যারা দেশকে ভালোবাসেন, রাজনীতির নামে কেহ যেন আমরা মব সৃষ্টি না করি। আজকে আপনি মব সৃষ্টি করলে কালকে আপনি যে কোনোভাবেই হোক মবের শিকার হতে পারেন। কাজী নজরুলের সেই পংক্তি আবার মনে করে দিতে চাই, যুগের ধর্ম এই, পীড়ন করলে সে পীড়নে সে পীড়া দেবে তোমাকেই।